নারীর হাতেই জন্ম নেয় শক্তি, সাহস আর সৃজনশীলতার গল্প। আর সেই গল্পের নামই উদ্যমিনী, যেখানে প্রতিটি উদ্যমিনী নারী নিজের আলোয় আলোকিত হন এবং সেই আলো ছড়িয়ে দেন অন্যদের পথ চলায়। তাদের অভিজ্ঞতা, সংগ্রাম এবং সাফল্য নিয়েই রচিত হয় এক একটি অনুপ্রেরণার গল্প। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উদ্যমিনীতে। দেরি না করেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের উদ্যমিনী রাফিয়া আক্তার, প্রেসিডেন্ট নারী উদ্যোক্তা ফোরাম। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। রাফিয়া, আপনার সম্পর্কে জানবো আপনার উদ্যোগ সম্পর্কে, কিন্তু তার আগে আপনার সম্পর্কে একটু আমাদের দর্শকদেরকে জানাতে চাই। প্রিয় দর্শক, রাফিয়া আক্তার আজকের উদ্যমিনী কেন, সেটাই জানবো এই তথ্যচিত্রে। চলুন দেখে আসি। খুব অল্প বয়সেই রাফিয়া বুঝেছিলেন তাকে নিজে কিছু করতে হবে। কেন এই অনুভূতি তিনি জানতেন না, শুধু জানতেন নিজের প্রয়োজনের জিনিস কারো কাছে চাইতে পারেন না, এমনকি বাবা মার কাছেও না। তাই পড়ালেখার পাশাপাশি শুরু করলেন টিউশনি। সেই থেকে শুরু হলো নিজের কিছু করার যাত্রা। 1998 সালে শুরু হলো প্রথম ব্যবসা, নিজের ডিজাইনে করা লেদারের ব্যাগ। বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকার স্টপ অ্যান্ড শপে প্রথম স্যাম্পল জমা। এক সপ্তাহের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যায়। খুশিতে তৈরি করলেন 50টি ব্যাগ, 2 মাসের মধ্যেই সব বিক্রি। তখন শখে শুরু, ভাবেননি দীর্ঘমেয়াদী ব্যবসা। 1 বছর পরে ইচ্ছে হলো ব্লগ শেখার। বন্ধুর বাসায় ক্লাস নেন, নিজের এবং মায়ের কাপড় ব্লক করেন। আশেপাশের মানুষও চাইতেন তাদের জন্য কাপড় তৈরি করতে। নিজের খরচে রং কিনে নিঃস্বার্থভাবে তৈরি করতেন, লাভ ক্ষতির হিসেব ছাড়াই। তখন ব্যবসার গভীরতা বোঝার পর্যায়ে পৌঁছাননি। এরই মাঝে চাকুরি করেন 9 মাস, কিন্তু প্রতিটা দিন মনে হয়েছে চাকুরি আসলে তার জন্য নয়। সেই চিন্তায় প্রাতিষ্ঠানিকভাবে ব্লক টাইডাই ট্রেনিং নিয়ে 2006 সালে আবার নতুন করে ব্যবসা শুরু, কিন্তু সেখানেও কিছুদিন পর থেমে যান। 2010 সালে আবারও নতুন করে শুরু করেন, তবে এবার সলোপ্রেনার হিসেবে। কয়েকটা ব্লকের ডাইস, কিছু কাপড় দিয়ে যাত্রা শুরু। এবারও প্রতিকূলতা, কিন্তু থামেননি। 2012 সালে চালু করেন নিজের কারখানা। ব্যবসায়িক যাত্রার পাশাপাশি শুরু হয় নারী উদ্যোক্তা ফোরাম, যেখানে নতুন নারী উদ্যোক্তারা শিখতে পারেন, নেটওয়ার্কিং করতে পারেন, প্রশিক্ষণ নিতে পারেন এবং সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন। 2020 সালের 27 মার্চ থেকে অনলাইন প্ল্যাটফর্মে শুরু হলেও এখন এর ব্যাপ্তি ছড়িয়েছে চারিদিকে। এখন 50,000-এরও বেশি সদস্য নারী উদ্যোক্তা ফোরামে। ফোরামের মাধ্যমে বছরের পর বছর ট্রেনিং, ওয়ার্কশপ, সেমিনার, পণ্য প্রদর্শনী, নেটওয়ার্ক এবং ব্র্যান্ডিং সহায়তা প্রদান করা হয়। প্রযুক্তিগত সহায়তা ও ব্যবসায়িক পরামর্শে নারী উদ্যোক্তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। দেশের বিভিন্ন জেলায় সুবিধাবঞ্চিত নারী উদ্যোক্তাদেরকেও সহায়তা করা হয়, যাতে তারা নিজস্ব যোগ্যতা দিয়ে সামনে এগোতে পারে। দেশীয় ঐতিহ্যকে টিকিয়ে রাখতে, মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করছেন রাফিয়া। ফোরাম সদস্যদের সরকারি অনুদান পেতে সহায়তা করছেন। দেশীয় শিল্পী ও মাঠ পর্যায়ের কর্মীদের স্বার্থ সংরক্ষণে মনোনিবেশ, দেশের অর্থনীতিতে অবদান রাখাই যার মূল লক্ষ্য। ভবিষ্যতে ঐকতান স্টোরের মাধ্যমে উদ্যোক্তাদের পণ্য দেশ ও দেশের বাইরে পৌঁছে দেওয়া, সুবিধাবঞ্চিত নারীদের প্রযুক্তির সীমাবদ্ধতা অতিক্রম করতে সহায়তা করা, এই লক্ষ্য নিয়েই এগোচ্ছে নারী উদ্যোক্তা ফোরাম। টিকে থাকা এবং এগিয়ে যাওয়াই রাফিয়ার কাছে প্রকৃত সাফল্য। রাফিয়া আক্তার, প্রথমেই আপনার সম্পর্কে একটু জানতে চাই। আমার সম্পর্কে বলার আগে আমি যেটা বলছি যে নারীদের নিয়ে যেহেতু আমি কাজ করছি নারী উদ্যোক্তা ফোরাম নিয়ে, কেন এই নারী উদ্যোক্তা ফোরাম সেটা যদি পেছনটায় যাই, তখন আমি বলছি যে আমার পরিচয়টা, যে আমি একজন উদ্যোক্তা ছিলাম এবং আছি। আমার উদ্যোগের বয়স 15 বছর, সেটার থেকেই আমার নারী উদ্যোক্তা ফোরামে আসা। 15 বছরের উদ্যোগ জীবন, চড়াই উতরাই, সফলতা ব্যর্থতা সবকিছু মিলিয়েই এই অভিজ্ঞতা। যদি আপনাকে প্রশ্ন করি, শুরুটা কোথা থেকে হবে? খুব ছোটবেলা থেকেই আমার ভিতরে কাজ করতো যে আমি নিজে কিছু করব। এটার খুব সামান্য একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি কারো কাছে কোনো কিছু চাইতে পারতাম না। সেই জায়গা থেকে মনে হতো যে আমার কিছু করা দরকার। পড়াশোনার পাশাপাশি শুরু করলাম টিউশনি এবং সেটার থেকে আস্তে আস্তে বিজনেসের যাত্রা শুরু। আসলে সেটা ছিল 1998 সালে। আমি তখন ইউনিভার্সিটিতে
তো তখন আসলে বিজনেসের জ্ঞান ওরকম কিছুই ছিল না, কিন্তু মনে হতো যে কিছু করতে হবে। সেখান থেকে আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমার বাসার জাস্ট একটু পাশেই ছোট একটা দোকান ওরকম একটার মধ্যে ব্যাগ বানাচ্ছে। তো আমার দেখে মনে হলো আচ্ছা কী করছে এখানে, ঢুকি। ঢোকার পরে দেখলাম যে তারা বিভিন্ন অর্ডারের ব্যাগ করে চামড়া দিয়ে। তখন মনে হলো যে আচ্ছা আমিও তো করতে পারি, আমি ডিজাইন দিয়ে। তো আমি ২টা ব্যাগ অর্ডার করলাম নিজের জন্য প্রথমে। মানে আমি ডিজাইন দিয়ে দিলাম, তারপরে তারা তৈরি করে দিল। দেখলাম যে বাহ, খুব সুন্দর হলো। তখন আমার মাথায় কাজ করলো, আমার ইউনিভার্সিটির পাশে ছিল প্রথম সুপার শপ 98 এর স্টপ অ্যান্ড শপ নামে। ওখানে গেলাম ব্যাগ ২টা নিয়ে। যাওয়ার পরে ওদেরকে আমি দেখালাম যে এই ব্যাগগুলোকে এখানে দেয়া যাবে কিনা। তারা রেখে দিল। রেখে দেওয়ার কিছুদিন পরে আমাকে জানালো যে হ্যাঁ, এটা অ্যাপ্রুভ হয়েছে। তখন মানে ওই আনন্দটা আসলে অন্যরকম, যে আমি কিছুই জানি না, কিছুই না, জাস্ট ২টা ব্যাগ নিয়ে গেলাম। তখন মনে হলো যে আমি যেখানে ডিজাইন সম্পর্কে কিছুই জানি না, কোনো ধরনের কোনো আইডিয়া নাই একটা লেদারের ব্যাগ বিষয়, সেখানে আমার ব্যাগটা অ্যাপ্রুভ হয়ে গেল। তখন খুশিতে আমি 50টা ব্যাগ রেডি করে ফেললাম। যেহেতু আমি টিউশনি করতাম, আমার হাতে টাকা ছিল, বাসায় কিন্তু জানাইনি। সে ব্যাগগুলো ২ মাসের মধ্যে সেল হয়ে গেল। কিন্তু তারপরে আবার ছেড়ে দেওয়া বিজনেসটা। ওই টাইমে যে আসলে কেউ আমাকে বোঝাবে যে বিজনেসটা ধরে রাখতে হবে বা এই জ্ঞান, এগুলো কিছুই ছিল না। যার জন্য ছেড়ে দিয়েছি। আবার কিছুদিন পরে মনে হলো যে ব্লগ শিখবো। তখন আমার একটা ফ্রেন্ড, ও ব্লগ শিখলো। ওর কাছে গিয়ে আবার কিছুদিন ব্লগে করলাম। নিজের জামা করলাম, মায়ের জামা করলাম, আশেপাশের অনেকের জামা করলাম। কিন্তু কোনো রকম মানে লাভ ক্ষতির হিসাব ছাড়া করে দিচ্ছি। তারপর আবার গ্যাপ। তখন আর মনে হয় নাই যে, মানে তখন আবার মাথা থেকে চলে গেছে যে বিজনেস, এই বিষয়টা ছিলই না। তারপরে মানে আমার বিয়ে হলো। বিয়ের পরে দেখা গেছে আমি একটা জবে ঢুকেছিলাম। তো ওই ৯ মাস জব করেছি। তো ওই ৯ মাসের জবে আমার কাছে মনে হতো যে সকাল ৯টায় যাব, বিকাল ৫টায় আসবো, এটা আসলে আমার জন্য না। তখন আমি আমার যেই ব্লগ শিখলাম যেটা, সেটাকে কাজে লাগানোর জন্য আমি আবার বিজনেস শুরু করলাম। তো বিজনেস শুরু করে তখন ছিল ২০০৮, তখনও ধরে রাখতে পারিনি, আবার ছেড়ে দিলাম। তারপরে ২০১০-এ এসে ফাইনালি যখন আসলে পেশা হিসাবে নিয়েছি, তখন আমার কাছে মনে হলো যে আসলে তখন যে আমি চিন্তা করেছি ৯টা ৫টা জব, আসলে তা না। এটা আমাকে 24/7 উদ্যোক্তা জীবন যখন আমি পেশা হিসাবে নিয়ে নিলাম। এই যে শুরু করা, আবার বন্ধ করা, আবার শুরু করা, আবার বন্ধ করা, এই অভিজ্ঞতাটা নিশ্চয়ই এখন উদ্যোগ জীবনে অনেক কাজে অনেক লাগছে। কাজে লাগছে। তা আসলে সেই যে একটা অভিজ্ঞতা, এটাকে কিভাবে এখনকার চলমান জীবনে আপনি অ্যাডজাস্ট করে নিলেন? প্রথমত হচ্ছে এটা আমি পেশা হিসেবে যেহেতু নিয়েছি, তার মানে আমাকে এখানে টিকে থাকতে হবে। সেটা যত কষ্ট হোক, চেষ্টা করে যেভাবে হোক আমাকে টিকে থাকতে হবে। আর এই অভিজ্ঞতাটা থেকেই বেসিক্যালি আমি নারী উদ্যোক্তা ফোরামের সাথে কাজ করা শুরু করেছি, যে আমার ওই টাইমে আমাকে বোঝানোর কেউ ছিল না। কিন্তু এখন যারা নারী উদ্যোক্তা আছে, তাদেরকে আমি যদি আমার অভিজ্ঞতা থেকে তাদেরকে আমি কিছুটা গাইড করি, তাহলে তারা আসলে এই পথটা খুব স্মুথলি পার হতে পারবে। সেই জায়গা থেকে আসলে নারী উদ্যোক্তা ফোরাম। এই যে ছোট্ট একটা কারখানা দিলেন, এই ব্যাপারটা কি, যে কতজন কারণ কর্মী সেখানে ছিল, কতদিন আপনি সেটা কন্টিনিউ করলেন, কিংবা সেটা কি এখনো চলমান কিনা, আচ্ছা, এবং সেখানে কি কি পণ্য আপনি তৈরি করছেন? প্রথমে আমার কর্মীর সংখ্যা ছিল, যখন আমি প্রথম সেট আপ করি তখন ছিল ৪ জন কর্মী নিয়ে শুরু করি। তারপরে সেটা আস্তে আস্তে ৮ জন ৯ জনে গেল। এখন আমার সেই কারখানাটা আছে, এবং আমার শুরুটা ছিল একটা বড় অর্ডার। আমি চাদরের শাল, শীতের শালের অর্ডার পেয়েছিলাম ২০০০ পিসের মতো বা ২৫০০ পিসের মতো শালের অর্ডার পেয়েছিলাম। বাইরে যখন করতে দিলাম, ওরা কিছু ভুল করলো। ভুল করাতে আমার কাছে মনে হলো যে আমাকে এই কারখানায় থেকে এখানে করতে হবে। সো আমার এটা যেহেতু হাতে টাইম আছে, মানে শালগুলো দিতে আমাকে ৩ মাস টাইম দিয়েছে, তাহলে কেন আমি কারখানা সেট আপ দিচ্ছি না? এবং আমার হাতে যেহেতু ছেলেও আছে ডাইংয়ের, তো আমার এটা করা যায়। তখন সেই চিন্তা থেকে আমি সাথে সাথেই একদম ডাইংয়ের একটা মানে কারখানা সুইং সহ দিলাম। তো ওই বড় একটা ব্যাকআপ ছিল যে আমার ২৫০০ পিসের একটা অর্ডারের, সেই ব্যাকআপের কারণে আসলে আমি পেরেছি এই কারখানাটা সেট আপ দেওয়ার জন্য। আচ্ছা, অর্ডারের ব্যাকআপ তো একটা জিনিস, যে আপনি অনেকটা নিশ্চিন্ত যে নিশ্চিন্ত। একটা বড় অর্ডার আপনি পেয়েছেন, কিন্তু একটা কারখানা শুরু করা, এই যে লগ্নি করা, তারপরে পুরো যে একটা সেটেলমেন্ট এবং এটাকে চলমান রাখা, এই পুরো প্রসেসটা সম্পর্কে যদি একটু আমাদেরকে জানাতেন। যেহেতু আমি অনেক কারখানার সাথে, আমার কারখানার আগে আমি অনেক কারখানার সাথে কাজ করেছি, তো কিভাবে তারা কর্মী চালাচ্ছে, কিভাবে কি করছে, এগুলো কিন্তু আমি তখন থেকে দেখতে 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 শিখলাম। শিখে যখন আমি কারখানা দিলাম, তখন কিন্তু মানে সমস্যা হয়নি তা না,
সমস্যা হয়েছে, কারিগর এসছে, কারিগর গেছে, আবার অনেক ভুল করেছি, হিসাবে ভুল করেছি, প্রোডাকশনে ভুল করেছি, অনেক কিছুই করেছি, কিন্তু এগুলোকে তখন আমি আমার মানে ধরে নিয়েছি যে এখান থেকে আমি শিখছি, যদি লস হয় হোক, কোনো সমস্যা নেই, আমি শিখবো। শিখতে শিখতে এখনো সেভাবেই কাজ করছি। এখনো যে ভুল হয় না তা না, ভুল হয়। এখন এই ডিজাইনগুলো কারা করছে? এটা কি আপনি করেন? এটা আমি টোটালি আমি করি, কারণ আমার ছোটবেলা থেকে খুব আঁকার অভ্যাস ছিল। সেই জায়গা থেকে আসলে ডিজাইনটা এখন আমিই করি, সমস্তটা কালার কনসেপ্ট সবকিছুই। এটা আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই, আচ্ছা, জাস্ট নিজে থেকেই। কোনো নাম আছে এই উদ্যোগের? হ্যাঁ, নীলকণ্ঠ বুটিক। নীলকণ্ঠ কেন? নীলকণ্ঠ একটা পাখির নাম। এই মানে তখন এটা পড়েছিলাম যে নীলকণ্ঠ পাখির দেখা মিললে ইচ্ছা পূরণ হয়, সেই জায়গা অসাধারণ। থেকে নীলকণ্ঠ। নারী উদ্যোক্তা ফোরাম মূলত যেটা দিয়ে এখন আপনি সবচেয়ে বেশি স্বপ্ন দেখছেন। আমরা যতদূর জানি অনেক নারী উদ্যোক্তাকে আপনি এগিয়ে নিয়ে যাবার চেষ্টায় আছেন। নারী উদ্যোক্তা ফোরামের সূচনা এবং এখনকার বর্তমান অবস্থা, এই পুরো ব্যাপারটা আমাদের সাথে যদি শেয়ার করতেন। এটা নারী উদ্যোক্তা ফোরামের যাত্রাটা শুরু হয় 2020-এ, কোভিডের সময়। তখন বেসিক্যালি আমার যে কারখানা সেট আপ ছিল, তখন দেখা গেছে যে অর্ডার কম, সব কিছু কম। আমি তখন একদম অনলাইন ছিলামই না, আমি টোটাল কাজ ছিল আমার অফলাইনে। তখন আমার মনে হলো সবাই অনলাইনে করছে, কি করছে দেখি। তো সেই জায়গা থেকে আমি নিজে তখন বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়েছি, বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়ে নিজেকে ডেভেলপ করেছি ওই জায়গায়। আমি যেন হতাশায় চলে না যাই। আমার কাছে মনে হচ্ছে আমি কিছু একটা নিয়ে ব্যস্ত থাকি। আমি সকালে দেখা যেত যে আমার হাজব্যান্ড অফিসে অনলাইনে বসা, আমার বাচ্চারা অনলাইনে ক্লাস করছে, আমি কি করব? তখন আমি সকালে ট্রেনিংয়ে ঢুকে যেতাম অনলাইনে, এবং এটা টানা 4-5 মাস আমি ট্রেনিং করলাম। ট্রেনিং করার পরে দেন আমি অনলাইনে আসলাম। আসার পরে তখন আমার কাছে মনে হলো যে আমার যে অভিজ্ঞতাগুলো, এখনো অনেকেই হতাশায় তখন ওই টাইমে, আমার এই অভিজ্ঞতাগুলো যদি আমি তখন কাজে লাগাই, ওদেরকে দেই, ওরা হয়তো উপকৃত হবে এবং ওদের থেকে হয়তো আমি কিছু শিখতে পারবো। সেইটার থেকেই শুরু নারী উদ্যোক্তা ফোরামের। এখানে যদি বলি যে বেসিক্যালি উদ্যোক্তারা কাজ করছে হাতে গোনা হয়তো 200 থেকে 250, কেউ ক্রেতা কেউ বিক্রেতা, 50,000-এর মধ্যে, বাট হাতে গোনা আছে 200 থেকে 250 যারা আপস ডাউন করে কাজ করছে। এখানে তো যারা কাজ করছেন সবাই আপনার এই অনলাইন প্ল্যাটফর্মটাকেই ব্যবহার করছেন। তো তাদের একেবারে ব্যক্তিগত গ্রুমিং আপ থেকে শুরু করে প্রতিটি সেক্টরে নারী উদ্যোক্তা ফোরাম তাদের অনলাইন উদ্যোক্তাদেরকে কিভাবে সহায়তা করছে? আমরা বিভিন্ন ট্রেনিংগুলো করাই, বিভিন্ন ট্রেনিং সেশন প্রতি বছরই আমাদের থাকে। বছরে 3টা-4টা ট্রেনিং আমরা করাই। এটা বেসিক্যালি আমি দেই না, যেহেতু আমি এটাতে এক্সপার্ট না। আসলে আমি যদি সব করি, আমি তো আসলে সব কিছুতে এক্সপার্ট হব না। আমি ব্যবসায়িক দিক নির্দেশনাগুলো দিতে পারবো, যেটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। বাট আমি যেহেতু সেক্টরগুলো জানি যে কোথায় কোথায় কি, তখন তাদেরকে সেভাবে ওই ট্রেনিংগুলোতে পাঠাই। এছাড়া ব্র্যান্ডিংয়ের সহযোগিতা করি, মার্কেটিংয়ের সহযোগিতা করি। তো এছাড়া ওদের জন্য আমি ছোট্ট একটা আউটলেট, যেটা ঐকতার নামে আমি শুরু করেছি, যেখানে 50 জন উদ্যোক্তার প্রোডাক্ট তারা ডিসপ্লে করতে পারে। এটা একটা মিরপুরে, একটা মোহাম্মদপুরে। এটার একটা ঘটনা হচ্ছে, আমার নিজের অফিসটা যেটা, যেহেতু আমাদের ওরকম কোনো ফান্ডিং নাই, কিছু নাই, তো চিন্তা করলাম যে আমার অফিসেরই একটা রুম আমি ওদেরকে ইউজ করতে দেই। একটা রুমে আমি ওদেরকে ডিসপ্লে কর্নার করে দিয়েছি। ব্যতিক্রম একটা চিন্তা। এই মুহূর্তে কতজন উদ্যোক্তার প্রোডাক্ট সেখানে ডিসপ্লেতে এই আছে? মুহূর্তে 2টা আউটলেট মিলে 20-22 জন। আমরা 50 জনের অ্যারেঞ্জ করেছি, 22 জন। আসলে এখানেও কিছু লিমিটেশন আছে। আমি খুব সামান্য ওদের কাছ থেকে একটা পেমেন্ট নিতে হয়, কারণ আমার এখানে সবকিছু চালানোর জন্য। তো সেটাও দেখা যায় যে এত ক্ষুদ্র উদ্যোক্তা, ওটা দিতে ওদের কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেকে আসে, আবার যখন তারা পারে না তখন ছেড়ে দেয়। তো এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে আমি যতটুকু পারছি আমার মতো করে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। 200-250 অনলাইন উদ্যোক্তাকে একই প্ল্যাটফর্মে রেখে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে অ্যাক্টিভ রাখা শুধুমাত্র যে কাজের মধ্য দিয়ে তা কিন্তু না, মানসিকভাবেও তাদেরকে উজ্জীবিত রাখা। নারী উদ্যোক্তা ফোরাম নারীদের এই যে মেন্টাল স্ট্রেংথ ডেভেলপমেন্টের ব্যাপারে কি কোনো ওয়ার্কশপ কিংবা এই জায়গাটাতে নারী উদ্যোক্তা ফোরাম কি করছে? হ্যাঁ, আমরা এই জায়গা থেকে ছোট ছোট বেশ কিছু ওয়ার্কশপ করিয়েছি। আম, ওভাবে মানে আমাদের একটা সাইট ছিল যে মানে একজন ট্রেনার ছিলেন, আমার নামটা ঠিক মনে করতে পারছি না। উনি আমাদের প্রতি ক্লাসেই প্রথম 10-15 মিনিট ওদের যে মানসিক স্বাস্থ্যটা, ওখানে উনি বেশ কিছু 15-20 মিনিট বেশ কিছু কথা বলতেন। তো দেখতাম যে তারা ট্রেনিংয়ের আগে ওরা বেশ উজ্জীবিত হতো এগুলো শুনে। বাট ওভাবে একদম আলাদাভাবে কোনো সেশন নেওয়া হয়নি।
নারী উদ্যোক্তা ফোরামের যত অনলাইন উদ্যোক্তারা তারা তো নিশ্চয়ই দেশের বিভিন্ন জেলা শহর থেকে, হুম, প্রান্তিক এরিয়া থেকে, গ্রাম থেকে, উপজেলা শহর থেকেই আছেন আপনার এই হুম। ফোরামে, সবাই অনলাইনে। তো এই যে একটা, এটাকে তো একটা নেটওয়ার্কিং চ্যানেলও বলে, এই পুরো চ্যানেলটা মেনটেন করতে তো নিশ্চয়ই আপনার সাথে আরো অনেকেই টিম আছেন। আছে। এখানেও কি সবাই নারী? এটা কিভাবে করতে পারলেন? এই টিমটা এটা সম্পর্কে আমি জানতে আচ্ছা, চাই। যেহেতু আমরা একটা সংগঠন যেটা মহিলা অধিদপ্তরের আন্ডারে, তার মানে হচ্ছে আমাকে ইসি কমিটি থাকতে হবে, কমিটি থাকতে হবে। তো আমরা ইসি কমিটি গঠন করার পরে ইসি কমিটিতে যারা আছি তারা আমরা বিভিন্ন সাইডে ভাগ হয়ে গেলাম। ভাগ হয়ে গিয়ে এবং আমাদের যে ওয়ার্কিং কমিটি আছে, ওয়ার্কিং কমিটি আমরা বিভিন্ন জেলা থেকে নিয়েছি। তো ওই জেলার যে ওয়ার্কিং কমিটি সে ওই জেলাকে ডিল করছে, ও গাজীপুরেরটা গাজীপুরের উনি ডিল করছে, উত্তরার জন্য উত্তরাটা ডিল করছে, এভাবে। এটা তো অনলাইন উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম, হুম। কিন্তু এই অনলাইন উদ্যোক্তারা কি অফলাইনে দেখা করবার কোনো সুযোগ পায়, কিংবা তাদের মধ্যে যে একটা ইন্টারনাল বন্ডিং তৈরি হবার প্রয়োজন আছে, সেটাকে আপনি কিভাবে নিশ্চিত করেন? অনলাইন প্ল্যাটফর্ম ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু অফলাইনে কাজ শুরু করেছি অনেক আগে। তো যেহেতু বিভিন্ন এরিয়ায় আমরা বিভিন্ন মিট আপগুলো করি, তো মোহাম্মদপুরে যখন মিট আপ করি সেখানে কিন্তু মিরপুরের মেয়েরা চাইলেই আসতে পারে, আবার মিরপুরের মেয়েদেরটাই মোহাম্মদপুরের মেয়েরা চাইলেই আসতে পারে। তো আবার আমরা বছরে 2টা বড় বড় প্রোগ্রাম করি যেখানে সব ব্রাঞ্চের মেয়েরা একসাথে আসে, তখন কিন্তু তাদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়। বিশেষ করে মিট আপগুলো, আমাদের মিট আপগুলো খুব কার্যকরী। সেখানে শুধু যে তারা আসতেছে দেখা করছে তা না, ওখানে কিন্তু আমরা ছোট ছোট তাদের যে সমস্যার সমাধানগুলো আমরা দিয়ে থাকি। এছাড়াও আমি যেটা আরও করি অফলাইনে, সেটা হচ্ছে আমরা বৃক্ষরোপণ সপ্তাহ করি। সেটা হচ্ছে বিভিন্ন এরিয়ায় যেহেতু করা হয়, এক এরিয়ায় বৃক্ষরোপণের যারা করছে, ধরেন আপনি মোহাম্মদপুরে করছেন, মিরপুরে মেয়েরা ওখানে যায় ওদের সাথে সহযোগিতা করার জন্য। তারপর হচ্ছে আমরা শীতবস্ত্র বিতরণ করি, তখন আমরা সবাই একসাথে কোনো একটা জেলায় যাই। এভাবে আমরা আমাদের অফলাইন কার্যক্রমগুলো চালাই তার একসাথে। মানে সারা বাংলাদেশ ব্যাপী এই নেটওয়ার্কিংটা চলমান আছে। চলমান, হ্যাঁ। আপনি তো দীর্ঘদিন ধরে এই ফোরামটি পরিচালনা করছেন। আপনার এই যে চলমান যে যাত্রা, এই যাত্রাপথে আপনার কাছে কি মনে হয়, যেদিন নারী উদ্যোক্তা ফোরামের প্রথম দিন ছিল এবং আজকের দিন পর্যন্ত নারী উদ্যোক্তাদের ব্যবসার জায়গা থেকে কতটুকু উন্নতি হয়েছে? উদ্যোক্তারা ওরা অনেক চেষ্টা করে, এটা বলা বাহুল্য যে অনেক চেষ্টা করে, কিন্তু আমাদের তরফ থেকে আমাদের বেশ কিছু লিমিটেশন চলে আসে। আমি যদি বলি যে আমরা আমাদের যেই ক্ষুদ্র উদ্যোক্তারা, আমাদের জিডিপিতে এদের যে পার্সেন্টেজটা সেটা হচ্ছে 22 থেকে 25%, কিন্তু আমাদের উদ্যোক্তা আছে প্রায় 1,20,00,000 নিয়ার অ্যাবাউট। হ্যাঁ, তো এই উদ্যোক্তারা কেন পারছে না, আগাতে পারছে না? কারণ বিনিয়োগের অভাব, ইকুইটির অভাব। তো এই জায়গাটায় যদি, এবং তারা বিনিয়োগটা বলেন বা ব্যাংক লোন বলেন, এটা তারা নিতে চায় না। কেন নিতে চায় না? সুদের কারণে। এখানে আমরা যে কাজটা করি, ছোট ছোট কিছু আমরা তাদেরকে লোন দেই উইদাউট ইন্টারেস্ট নারী উদ্যোক্তা ফোরাম থেকে। যেমন এখানে আমরা করি যে যার ধরেন ট্রেড লাইসেন্সের জন্য সে টাকা নাই, সে কি করবে, তখন তার আমাদের কাছে আসে, ট্রেড লাইসেন্স করতে যে টাকাটা লাগে আমরা তাকে বিনা সুদে সেটা দিচ্ছি। তারপরে ধরেন কারো একটা লটের মাল নামাতে হবে, কিন্তু তার কাছে এই মুহূর্তে টাকা নেই, বড় একটা অর্ডার এসছে, তখন আমরা তাকে বিনা সুদে 3 মাসের জন্য বা 6 মাসের জন্য দিচ্ছি। তো এই জায়গাটা যদি আমরা, আমাদের গভর্নমেন্ট যদি কাজ করে যে, বা ব্যাংকগুলো যদি একটু তাদের লিমিটেশন, নারী উদ্যোক্তাদের কিন্তু অনেক লিমিটেশন আছে, নারী উদ্যোক্তাদের লিমিটেশন কনসিডার করে এবং তাদের ব্যাংকের যেন তারা ক্ষতির মুখে না পড়ে, এই দুইটাকে কম্বাইন করে কিভাবে তাদেরকে বিনিয়োগ করা যায়, এই জায়গাটা যদি কাজ করে আমার মনে হয় যে অনেক এগিয়ে আসবে। এবং আরও যেটা প্রবলেম হয় যে অনেকে অ্যাসেট দেখাতে পারে না, তখন তাদের কিন্তু লোনটা হয় না। এই জায়গাগুলোতে যদি কাজ করে, তাদের বেসিক্যালি প্রবলেমটা বিনিয়োগে, এই জায়গাটা কাজ করলে ওরা অনেক এগিয়ে যাবে। একটা প্রেক্ষাপট এমন যে খুব অল্প পুঁজির কারণেই দেখা যায় অনেক অনলাইন উদ্যোক্তারা আসলে এগোতে পারেন না, কোনো একটা জায়গায় আটকে থাকেন। আমরা মনে করি যে আপনি এই জায়গাটাতে খুব সাহসী একটা উদ্যোগ নিয়েছেন, যেটা সত্যিই প্রশংসনীয়। নারী উদ্যোক্তা ফোরামকে কোথায় দেখতে চান অদূর ভবিষ্যতে? নারী উদ্যোক্তাদের জন্য যেহেতু আমাদের ঐক্যতান প্ল্যাটফর্মটা আছে, আমি চাই যে এই ঐক্যতান প্ল্যাটফর্ম দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরে ছড়িয়ে পড়ুক। এছাড়া যেটা বড় লিমিটেশন আমাদের, যে আমাদের যে প্রান্তিক যে নারীরা, তারা কিন্তু আসলে প্রযুক্তির সাথে নাই, তাদেরকে প্রযুক্তিগত সহায়তা করে তাদের কাছে যে অনেক ট্রেডিশনাল রিসোর্স আছে কিন্তু যেটা তারা নিজ গুণে নিজ যোগ্যতায় সামনে আনতে পারছে না, আমি তার রিসোর্সটা নিয়ে এসে
ব্যবসা করছি, এটা না, সে যেন নিজে একজন ব্যবসায়ী হয়ে উঠতে পারে, এই জায়গাটায় কাজ করতে চাই। রাফিয়া আক্তার, সামাজিক মানুষ তো আমরা সবাই, কিন্তু তারপরও সামাজিক দায়বদ্ধতা থেকে কিন্তু সবাই এগিয়ে আসেন না। সেই জায়গাটি থেকে আপনি এগিয়ে এসেছেন, আপনি নারীদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং প্রত্যেক নারী উদ্যোক্তা যারা আপনার ফোরামে আছেন তাদের জন্য আপনি যে নতুন নতুন যে উদ্যোগগুলো নিচ্ছেন সেটা সত্যিই প্রশংসনীয়। আপনার সাথে সাথে আমরাও চাই নারী উদ্যোক্তা ফোরাম একদিন অনেক বড় হোক, এই 50,000 সদস্য সংখ্যা একসময় লাখ লাখ সদস্যে পরিণত হোক। আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। আজকের উদ্যমিনী এ পর্যন্তই। আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো উদ্যমিনীকে নিয়ে। সে পর্যন্ত স্বপ্ন বুনে যান এবং নিজের ভেতরের শক্তিকে জাগ্রত রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় বিটিভির সাথেই থাকুন।